খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে যাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। নিম্নমানের আর ছোট আকারের বল দিয়ে চলছে দেশের নারীদের ঘরোয়া ক্রিকেট। নারী ক্রিকেটে নেই পরিকল্পনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার তীব্র অভাব। নারী বিপিএল নিয়েও নেই অগ্রগতি। বিসিবি বলছে দ্রুততম সময়ে হবে সমস্যার সমাধান। ফিফা এশিয়ান কাপ সামনে রেখে শুরু হলো বাংলাদেশ দলের ক্যাম্প। প্রথম দিনে ক্যাম্পে যোগ দেননি একাধিক ফুটবলার। প্রস্তুতি ভেন্যু এবং অনুশীলন ম্যাচ নিয়েও এখনো অনিশ্চয়তার মাঝে বাফুফে। হামজা সমিতদের জন্য অপেক্ষা পুরো দলের। ব্যস্ত সময় দেশের ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের সামনে এশিয়ান কাপ এবং এর বাইরে ফিফা উইন্ডোর একটা বড় সূচি আছে। ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। আবার অনূর্ধ্ব 20 দলও উজবেকিস্তান যাত্রা করেছে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য। সব মিলিয়ে বাংলাদেশ দল যখন বড় মঞ্চের প্রস্তুতি নিচ্ছে, তখন দেশের ফুটবলের হালচাল কি বা প্রস্তুতিগুলো কেমন, এসব নিয়ে আমরা আলাপ করব। আর এখন মাঠে আজকে আমাদের এই বাংলাদেশ দলগুলো নিয়ে আলাপ করার জন্য আছেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক কোচ এবং সিটি ক্লাবের বর্তমান গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। নয়ন ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নয়ন ভাই, আমরা বলছিলাম যে বাংলাদেশ দল এখন খুব ব্যস্ত। ফুটবলের মধ্যে হঠাৎ করে ব্যস্ত শুরু হয়ে গেছে। জুনিয়রদের একটা টিম গিয়েছে উজবেকিস্তানে, ন্যাশনাল টিম ক্যাম্প শুরু করেছে। আজকে ক্যাম্পের দ্বিতীয় দিন। জাতীয় দলের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন লম্বা সময় ধরে, লাস্ট কিছুদিন আগেও কাজ করেছিলেন, এখন একটা নতুন চ্যাপ্টারে যাচ্ছেন। ন্যাশনাল টিমের এই যে ব্যস্ততাটা, এই প্রিপারেশন ক্যাম্পগুলোতে নতুন কোচ এসছেন, নতুন কোচ থমাস ডুলিকেও আপনি দেখেছেন। কেমন ফিল হচ্ছে এইবারের ব্যস্ততাটা নিয়ে? যেহেতু বড় মঞ্চে ফিফার কোনো টুর্নামেন্টে বাংলাদেশ প্রথমবার খেলতে যাবে, ফিফা স্বীকৃত টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে, কিন্তু ফিফা আয়োজিত টুর্নামেন্টে প্রথমবার এত বড় একটা মঞ্চে দাঁড়িয়ে নিজের শিষ্যদেরকে দেখবেন এত বড় একটা মঞ্চে। হাউ ডাজ ইট ফিল? প্রথমটা এটাই জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ এশিয়ান কাপ খেলবে, এটা বাংলাদেশের জন্য একটা গুড অপরচুনিটি আমি বলবো। স্পেশালি এরপর পরে আপনি জানেন যে নভেম্বরের 4 তারিখে আমাদের যে মানে এই সাউথ এশিয়ার বিশ্বকাপ নামে খ্যাত যে টুর্নামেন্টটা সাফ ফুটবল, সেই টুর্নামেন্টটা হবে। তার আগে এই টুর্নামেন্টটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে একটা বাড়তি অনুপ্রেরণা এবং কনফিডেন্সের জায়গা তৈরি করবে। সো এইটা অনেক একটা মানে বলবো যে আমরা লাকি যে এই ধরনের টুর্নামেন্টে আমরা ফাইনালি অংশগ্রহণ করতে যাচ্ছি। এবং আপনি যদি দেখেন আমাদের সান মেরিনের পরে কিন্তু আমাদের ঘরোয়া ফুটবল অফ ছিল প্রায় 3 মাস, এবং এই এশিয়ান কাপের প্রস্তুতিতে হিসাবে আমরা 1 মাসের মতো সময় পাচ্ছি। তো আমি বলবো যে 3 মাস ট্রেনিং না থাকলে 1 মাস হয়তো বা একটু কম সময়। সেই ক্ষেত্রে যদি আমাদের ঘরোয়া লিগটা একটু আগে শুরু করতে পারতাম এবং ফুটবলাররা 2 থেকে 3টা ম্যাচ যদি খেলতে পারতো, সেই ক্ষেত্রে মনে হয় যে আমরা শুধু সাফ ফুটবল না, এই এশিয়ান কাপেও একটা ভালো প্রস্তুতি হতো। তো যেহেতু এক মাস সময় আছে, দেখা যাক আসলে কিভাবে প্রস্তুতিটা আমরা নেই। তবে আমরা আশাবাদী যে আসিয়ানে মোটামুটি আমাদের যে বর্তমান দলের স্ট্রেংথ রয়েছে, স্পেশালি ন্যাচারালাইজড ফুটবল এবং বাংলাদেশের যে সমন্বয় এবং ইয়াং এবং এক্সপিরিয়েন্সের যে একটা কি বলবো সমন্বয় রয়েছে, সেখান থেকে আমি মনে হয় একটা ভালো কিছু বা আমরা ভালো কিছু আশা করতেই পারি। আপনি একটা কথা বললেন এইমাত্র, খুব ছোট করে একটা কথা বলে ফেলেন যে ঘরোয়া লিগ অনেকটা দিন ধরে অফ, এবং আমরা যে ঘরোয়া লিগের যে নোটিশটা আমাদের এখন টিভির কাছে আমরা পেয়েছিলাম পরবর্তীতে, সেটাতে আমরা দেখতে পেলাম যে ওই জায়গাটায় ঘরোয়া লিগে যখন শুরু হয়ে যাবে, ফেড কাপ বা লিগ যখন শুরু হবে, তখন জাতীয় দলের কোনো প্লেয়ার অংশ নিতে পারবে না, তারা ক্যাম্পে ব্যস্ত থাকবে। এই ডিসিশনটাকে আপনি কিভাবে দেখছেন? খেলার মাঝে থাকলেই বোধ করে অনেক বেশি ভালো হতো। না দেখুন, জাতীয় দলের প্লেয়াররা খেলতে পারবে না এরকম একটা ডিসিশন হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়, আমি যদি নাম মেনশন করেই বলি, যে ঢাকা মোহামেডান জাতীয় দলের 9 জন প্লেয়ার এই জাতীয় দলে রয়েছে, 28 জন স্কোয়াডে, এবং আপনি সব মিলিয়ে আন্ডার 20-তে এবং ন্যাশনাল টিম মিলিয়ে প্রায় 15 জন প্লেয়ার রয়েছে। সো একটা টিমের যদি 15 জন প্লেয়ারই বাইরে থাকে, সেখানে কিন্তু তারা ক্যাম্প ওইভাবে শুরু করতে পারবে না। তো আমার কাছে আশঙ্কার জায়গা রয়েছে। আসলে কি আমরা ডেট দেওয়া আছে যে সামনের মাসে 18 তারিখ খেলাটা শুরু হওয়ার কথা, লিগটা 22 তারিখে ফেড কাপ হওয়ার কথা। তো আমার কাছে মনে হয় না যে এইখানে
সঠিক সময়ে লিগটা আসলে শুরু অলরেডি 3 সপ্তাহ লিগ পিছিয়েছে নয়ন ভাই। আমরা যেই মুহূর্তটায় দাঁড়িয়ে কথা বলছি, দুটো ক্লাবের নাম আমি একেবারে মেনশন যদি করে দিই, আবাহনের যদিও নিষেধাজ্ঞা কেটে গিয়েছে, তবে বসুন্ধরা কিংস এবং ফকিরাপুল ইয়ং ম্যানসের কারণে অলরেডি কিন্তু 3টা সপ্তাহ লিগ পিছিয়ে গিয়েছে। এখন যদি আরেকটু পিছিয়ে যায় এবং তাতে যদি এই যে আমাদের ছবি যাদের পেছনে ভাসছে সেই সব প্লেয়াররা যদি অংশগ্রহণ না করেন, তাহলে কি এশিয়ান কাপের জন্য কি আমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারলাম? এটা তো একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। না, সেটা আমি বলছিলাম যে এশিয়ান কাপ শুরু হওয়ার আগে যদি আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3টা ম্যাচ লিগ বলেন বা ফেড কাপ বলেন বা যে কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু ক্লাবগুলো নিশ্চয়ই তার আগে থেকে ক্যাম্প শুরু করতো এবং ফিটনেস নিয়ে তারা কাজ করতো। কারণ আপনি জানেন ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে হলে যে একটা টিমের হায়েস্ট লেভেলের কনফিডেন্স লেভেল থাকতে হয়, এবং আমরা যাদের সাথে খেলবো এশিয়ান কাপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, তারা কিন্তু আমাদের চেয়ে বেশ এগিয়ে। যদিও আমাদের সাম্প্রতিক পারফরমেন্স তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি বিশ্বাস করি, কিন্তু এই টুর্নামেন্টের আগে যদি আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারতাম, কম্পিটিটিভ ম্যাচ, এতে কিন্তু শুধু কি বলবো, ঘরোয়া লিগটা শুধু শুরু হতো না, সেই ক্ষেত্রে বাংলাদেশ দল উপকৃত হতো। আমরা একটু এশিয়ান ক্যাম্পের, আমার টিমের কাছে অবশ্যই সেই ডেটাগুলো আছে, এশিয়ান ক্যাম্পের যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পের যে ডেটাগুলো আছে সেটা একটু যদি দেখানো সম্ভব হয়, তাহলে আমি এই আলোচনাটা আরেকটু এশিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ শুরুর দিনে স্পষ্ট পরিকল্পনাহীনতা, কেন সেই পরিকল্পনাহীনতা সেটা আমরা একটু ব্যাখ্যা করব। 28 জনের ক্যাম্পের প্রথম দিনে যোগ দেননি 9 ফুটবলার, যদি আমরা সবশেষ আপডেট আমরা যেটা জানতে পেরেছি যে আরও 7 জন যোগ দিয়ে ফেলেছেন অলরেডি। জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না ফুটবল অনুশীলন, যেটা হয়তো বা বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে আদর্শ জায়গা হিসেবে আমরা জাজ করে থাকি, সেখানটায় হচ্ছে না। বসুন্ধরা কিংস অ্যারেনায় চলবে ক্যাম্প, আজকে দুপুরের পর থেকে তারা সেকেন্ডের ক্যাম্প শুরু করবে। প্রস্তুতি ম্যাচ ইস্যুতে কোচের সিদ্ধান্তের অপেক্ষায় ফেডারেশন, এই জায়গাটা আমি আসতে চাইবো আপনার কাছে পরবর্তীতে। এবং 3-4-5 নম্বর আমরা যেটা বলছি, হামজা সৌমিত্র কবে আসবেন তা নিয়েও নেই কোনো উত্তর। অন্য সব কিছু মেনেই নিলাম, প্রস্তুতি ম্যাচের জন্য কোচের সিদ্ধান্তের অপেক্ষায় ফেডারেশন। একটা বড় টুর্নামেন্টে আমি খেলতে যাচ্ছি, কিন্তু আমার কোনো প্রস্তুতি ম্যাচ নাই, আমার কোনো প্ল্যান নাই, আমি অন্য কোনো, সেটা নেপাল হতে পারতো, ভুটান হতে পারতো, একটা প্রস্তুতি ম্যাচ না খেলেই এশিয়ান কাপের মতো জায়গায় খেলতে যাচ্ছে। ইজ ইট এ ওয়াইজ ডিসিশন? দেখেন, এটা এখনো ক্লিয়ারিফাই না বাফুফে থেকে। তো আমার কাছে মনে হয় যেহেতু আমরা 1 মাস সময় পাচ্ছি এশিয়ান কাপের আগে, সেই ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। যে একটা হতে পারে যে আমরা মানে ইন্টারন্যাশনালি তো আসলে খেলার সুযোগ নাই, সেই ক্ষেত্রে এশিয়ান কাপ ইন্দোনেশিয়া কিছুদিন আগে যদি যাওয়া যায়, সেখানকে লোকাল কোনো প্রিমিয়ার লিগের টিমের সাথে খেলা যায় কিনা। আরেকটা আছে যে বাংলাদেশে কোনো যদি ভালো ক্লাব বা ন্যাশনাল টিম আনা যায় কি, যেটা ফিফা উইন্ডোর মধ্যে নাই, কিন্তু আনা যায় যদি, সেই ক্ষেত্রে আরেকটা সুযোগ থাকবে। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন পরে হয়তো বাফুফে ক্লিয়ারিফাই করবে। তবে থমাস দুলিকে আমি যতটুকু চিনি, সে নিশ্চয়ই চাবে যে এই এত বড় একটা টুর্নামেন্ট খেলার আগে অন্ততপক্ষে 1টা বা 2টো প্রস্তুতি খেলার চেষ্টা করা। আসিয়ান কাপের যে বাংলাদেশ যেভাবে অংশ নিচ্ছে, ভারতের তারা নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে বাংলাদেশ চান্সটা পেল, এবং সে সময়টা আমরা বেশ কিছুটা গুঞ্জনও শুনছিলাম যে বাংলাদেশ হয়তো আসিয়ান কাপে খেলবে না, কোচ থমাস ডুলে চাচ্ছেন না, এই ধরনের একটা সিচুয়েশনে কিন্তু আমরা ভাষা শুনছিলাম। সেই জায়গাটা থেকে আসিয়ান কাপের জন্য বাংলাদেশ যাচ্ছে, আপনি বললেন বিগ অপরচুনিটি, কিন্তু এই আসিয়ান কাপটা অ্যাকচুয়ালি বাংলাদেশ কতটা হেল্প করবে? 3টা ম্যাচ খেলবে, এই 3টা ম্যাচের ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি কত বড় হতে পারে? না, এটা তো অবশ্যই বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট কি বলবো সুযোগ। কারণটা হচ্ছে এই 3টা ম্যাচ যখন খেলবে, যেহেতু আমাদের টার্গেট মেইনলি হচ্ছে সাফ ফুটবল, সেখানে আমি যদি টেকনিক্যালি একটু চিন্তা করি যে তার সবগুলো প্লেয়ারকে কিন্তু তার খেলানোর একটা সুযোগ থাকবে, নাম্বার 1। নাম্বার 2, তখন সে বুঝতে পারবে আসলে সাফ ফুটবলে সম্ভাব্য 11 কে হতে পারে, এবং টেকনিক্যালি যদি আমি চিন্তা করি যে গ্রুপ ডিফেন্ডিং কীরকম হবে, তার অ্যাটাকিং থার্ডে কী ধরনের তার ট্যাকটিক্স থাকবে, বা ট্রানজিশনে তার যে অ্যাটাকিং অ্যান্ড ডিফেন্ডিং ট্রানজিশনে সেইগুলো সে কীভাবে হ্যান্ডেল করবে, এবং 3টা ম্যাচের কনসিস্টেন্সি যদি থাকে বা ইনকনসিস্টেন্স হয়, সেটা নিয়ে কীভাবে কাজ করা যায় ম্যাচ বাই ম্যাচ। সো আমার কাছে মনে হয় এটা বড় একটা পরীক্ষার জায়গা সাফ ফুটবল খেলার আগে, এবং এটা নিয়ে যদি আমরা কাটা ছাড়া বিশ্লেষণ করি এবং সেটা নিয়ে যদি সেশনগুলো তৈরি করতে পারি যে আমাদের উইক পয়েন্টগুলো কোথায় আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল অনেক বেশি উপকৃত হবে এই টুর্নামেন্ট খেলে। নয়ন ভাই, এই জায়গাটা একটা সূচি নিয়েও একটা কিন্তু জটিলতা আছে, আমরা সূচি জটিলতার সেই তথ্যগুলো আমার টেকনিক্যাল টিমের কাছে আছে, তারা যদি দেখায় ক্যাচ চলে আসছে। বড় মঞ্চের একটা সূচি নিয়ে বাফুফের জটিলতা, এবং একই সঙ্গে আসিয়ান কাপ এবং ব্রাজিল ম্যাচের হাতছানি, ব্রাজিলের টিমটাও আসবে উপমহাদেশে ভারতের সঙ্গে খেলবে, এই ধরনের একটা সিচুয়েশনে বাংলাদেশ জড়িয়ে পড়ে তাতে।
ভারতের নাম প্রত্যাহারের সুযোগ নিয়ে আসিয়ানা বাংলাদেশ দল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে আসিয়ানা খেলবে। হামজা জামাল, আমাদের কাছে যতটুকু গুঞ্জন শোনা যাচ্ছে 25 সেপ্টেম্বর ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ খেলবে। ঢাকার মাঠে ব্রাজিলের আসার সম্ভাবনা আছে অক্টোবর প্রথম সপ্তাহে, যেহেতু ভারতের রবীন্দ্র যুব ভারতে তাদের আপত্তি ছিল ম্যাচ খেলার ব্যাপারে, এবং খরচ কমাতে বাংলাদেশকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজ করতে চায় ভারত। কিন্তু ব্রাজিল দল যদি ঢাকায় আসে তাহলে বাফুফের কাছে একটা বড় খরচের বোঝা চাপবে, এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় অলরেডি বলে দিয়েছে যে তারা আর্থিকভাবে কোনো সাহায্য করতে তারা রাজি না, কিন্তু অন্যান্য সব সার্বিক সহযোগিতা করবে। এবং এক ফিফা উইন্ডোতে সর্বোচ্চ 4 ম্যাচ খেলার সুযোগ পায় বাংলাদেশ। অনেকগুলো সূচির জটিলতা আছে। আমার কাছে আপনার কাছে খুব স্পষ্ট একটা প্রশ্ন, আপনি বাংলাদেশের ন্যাশনাল টিমের সঙ্গে ছিলেন, এই প্লেয়ারদেরকে আপনি চোখে দেখেছেন, নিজ চোখে দেখেছেন, হাতে গড়েছেন, ব্রাজিলের সঙ্গে একটা ম্যাচ খেলা ইম্পর্টেন্ট নাকি আসিয়ান কাপে 3টা ম্যাচ খেলা ইম্পর্টেন্ট? না, ডেফিনেটলি ব্রাজিলের সাথে যদি আমরা ম্যাচ খেলে, এটা শুধু ব্রাজিল পৃথিবীর অন্যতম সেরা জনপ্রিয় দল, সেটা আমরা হয়তো মানসিকভাবে অনেক একটা কী বলবো তৃপ্তি পাবো। কিন্তু আমি যদি ফুটবলের উন্নয়নের কথা বলি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আসিয়ান কাপকে আমি এগিয়ে রাখবো এবং সেই টুর্নামেন্টে আসলে খেলা উচিত। এটা কেন? জাস্ট সংখ্যা বেশি সেজন্য বলবেন, নাকি প্রতিদ্বন্দ্বিতা করার মেন্টালিটিটা অনেক বেশি সেটা বলবেন? না, আমি দেখেন ব্রাজিলের সাথে আমাদের স্ট্রেংথের যদি তুলনা করেন দুটো ন্যাশনাল টিম, এখানে কিন্তু যোজন পার্থক্য রয়েছে, 5 আর 101 82 সো হ্যাঁ, র্যাঙ্কিংয়ে তো রয়েছে এবং খেলার মাঠেও সেটার প্রভাব পড়বে, এটা দ্যাটস ফর শিওর। তো আমি যেটা বলতে চাই যে আমরা যাদের সাথে খেলতে যাচ্ছি আসিয়ান কাপে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যদিও আপনার ফিফা র্যাঙ্কিংয়ে 118, বাট আমার কাছে মনে হয় বর্তমান সময়ে বাংলাদেশের যে শক্তি ফুটবলে, স্পেশালি আমাদের যে ন্যাচারালাইজড ফুটবলরা আসার পরে যে শক্তিটা মানে আমরা সঞ্চয় করেছি, সেখানে আমার কাছে মনে হয় না এইসব টিমগুলো খুব বেশি ডমিনেট করতে পারবে। যদিও আমি একটু এগিয়ে রাখবো ইন্দোনেশিয়াকে, কারণ তারা ন্যাচারালাইজড ফুটবল অনেক বেশি, 19 জনের বেশি সাম্প্রতিক সময়ে তারা যোগ হয়েছে, এবং তাদের যে ক্যাপ্টেন তারা সিরিয়াতে খেলে, এবং বরুশিয়ার মতো একটা টিমেও কিন্তু একজন প্লেয়ার রয়েছে রাইট ব্যাক, এবং তাদের যে গোলকিপার সেও কিন্তু মেসির যে টুর্নামেন্ট খেলে লিগে, মেজর লিগ সকারে, সেই টুর্নামেন্টে খেলে। সো সেই দিক থেকে বিচার করলে আমি একটু এগিয়ে রাখবো, কিন্তু আমাদের যে সাম্প্রতিক পারফরমেন্স এবং আমাদের যে টিমের স্ট্রেংথ, সেইটা চিন্তা করলে আমার কাছে মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো হবে, এবং যেটা কিনা প্রস্তুতির জন্য সাফ ফুটবলে অনেক বেশি উপকৃত হবে। নয়ন ভাই, আমরা এই জায়গাটাতেই আমরা আবার আলোচনায় আসবো যে বাংলাদেশের অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কীরকম হচ্ছে, বিশেষ করে সাফ যেহেতু আমাদের সামনে আছে। সাফের আগে এই ধরনের একটা টুর্নামেন্ট মেন্টালি অনেক বুস্ট আপ করবে। যদিও ভারত এই জায়গা থেকে সরে গিয়েছে, পাকিস্তান থাকছে, সেই জায়গাগুলো আরও বেশি ইম্পর্টেন্স একটা দিবে হয়তো বাংলাদেশকে। এবং তবে আমার পার্সোনাল, আমি এই মন্তব্যটা করে আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে আমার কাছে যেটা ফিল হয় যে আসিয়ানে যে খেলার যে আমরা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে বাংলাদেশ অ্যাকচুয়ালি অনেকটা দিন ধরে চেষ্টা করছিল দক্ষিণ এশিয়ার গন্ডিয়া থেকে বেরোনোর জন্য, এবং হামজা সুমিত্রা যেই মানের প্লেয়ার, আই ডোন্ট বিলিভ যে বাংলাদেশকে অ্যাকচুয়ালি নিজেদেরও সাফে বসে থাকা উচিত। একটু বড় স্বপ্ন না দেখলে অ্যাকচুয়ালি বড় মঞ্চেও যাওয়া যায় না। সেদিক থেকে সম্ভবত আসিয়ান কাপটা বাংলাদেশের ফুটবল হিস্ট্রিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। ইভেন সেটা প্রেসিডেন্টস কাপ বা ডানাগতিয়া কাপের থেকে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি বিলিভ করি। নয়ন ভাই, আমরা এর পরবর্তীতে আসবো অনূর্ধ্ব 20 দল নিয়ে, যে দলের অভ্যন্তরীণ অনেক জটিলতা আছে, কিন্তু এই অভ্যন্তরীণ জটিলতা নিয়ে তারা উজবেকিস্তান গিয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাই পড়বে। আমরা সেই দলটা নিয়ে একটু আলাপ দিতে চাই আপনার সঙ্গে, যেহেতু আপনি জাতীয় দলের ড্রেসিং রুমের সঙ্গে অন্তত পরিচিত। তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা সেই আলাপটা করব। এখন মাঠে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। বাংলাদেশ ফুটবল দলের ব্যস্ততা নিয়ে যখন আমরা আলাপ করছি, সেই আলাপে আমাদের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক কোচ নুরজাহান নয়ন। নয়ন ভাই, আমরা একটু আন্ডার-20 টিমটা নিয়ে একটু আলাপ দিতে চাই, যে আন্ডার-20 টিম এই মুহূর্তে উজবেকিস্তান গিয়েছে, কিন্তু আন্ডার-20 টিম উজবেকিস্তান গিয়েছে ঠিক, কিন্তু সেই টিমের সিচুয়েশন একেবারে ভালো ছিল না। আমরা লাস্ট 2-3 দিন আগে আমার টেকনিক্যাল টিমের কাছে ডেটা আছে, তারা সেই ডেটাটা শো করবে হোপফুলি, যে দেখলাম যে কোচদের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছে, এবং অনূর্ধ্ব 20 দলের উজবেকিস্তান যাত্রা কোচদের মাঝে দ্বন্দ্ব, প্রশ্নের মুখে বাফুফের পেশাদারিত্ব।
একাধিকবার সোশ্যাল মিডিয়ার সরব ছিলেন কোচ জেরার্ড জোন্স। তিনি ঢাকার রাস্তায় তিনি ট্রাফিক জ্যাম দেখেও ভরকে গিয়েছেন এবং সেখানেও তিনি ভিডিও করে বলেছেন যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সম্ভবত তার খোঁজ খবর নিয়ে আসা উচিত ছিল ঢাকার ট্রাফিক কেমন। সহকারী কোচ এবং হেড কোচের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে, যেটার জেরে তিনি 999 ফোন দিয়ে পুলিশ পর্যন্ত ডেকেছিলেন ক্যাম্পে। কোচদের দ্বন্দ্বে বাফুফে কি পদক্ষেপ নিয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা, কোনো স্পষ্ট মন্তব্য নেই। গতকালকে প্রেস কনফারেন্স থেকে আমরা সেরকম কিছু পাইনি। বড় মঞ্চে খেলার আগে দলের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং শেষ দিনের প্রেস কনফারেন্সে ছিলেন না কোনো কোচ বা কোনো খেলোয়াড়। এবং সম্ভবত বাংলাদেশের ফুটবল কালচার এটাই প্রথম যে প্রেস কনফারেন্সে কোচ বা খেলোয়াড় কেউ নাই। সম্ভবত বিতর্ক এড়াতে বাফুফে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আরও বেশি বিতর্কিতই হয়েছে সিদ্ধান্তটা। আলটিমেটলি আন্ডার-20 যে টিমের এনভায়রনমেন্ট, যেটুকু আপনি দেখেছেন, আপনি যতটা নিজের এক্সপিরিয়েন্স আছে, এই সিচুয়েশনটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, তারা কিন্তু বেশ আগেই মানে প্রস্তুতি শুরু করেছিল যশোরে একটা একাডেমিতে, এবং আমার কাছে মনে হয় যে আমি আন্ডার-20 যদি জোন্সের কথা বলি, হেড কোচ, তার আগে মনে হয় এত বড় মঞ্চে বা ন্যাশনাল টিম উনি কাজ করার এক্সপিরিয়েন্স নেই। এবং ওনার যে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে উনি এক্সপ্লেইন করেন বা ডিসক্লোজ করেন, সো আমার কাছে মনে হয় না যে একজন পেশাদার কোচ এই ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা উচিত। বিকজ সোশ্যাল মিডিয়াতে আপনি দেখতে পারবেন সব কিছু, বাট আপনি সব কিছু কিন্তু বলা উচিত না, কারণ এখানে পেশাদারিত্বের একটা বড় জায়গা রয়েছে। এবং আপনি যেটা বলছিলেন কার্ডে, যে হেড কোচের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচের যে একটা দ্বন্দ্ব, আতিকুর রহমান মিশু বনাম জেরার্ড জোন্স, সেটা আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমরা দেখেছি। আসলে এক্স্যাক্টলি কি হয়েছে আমরা কিন্তু এখনও সেটার ক্লিয়ারিফাই হইনি বাফুফের দিক থেকে। এবং দেখেন, একটা টিম যখন 1-1.5 মাস মানে প্রস্তুতি নেয়, তারপর একটা বড় মঞ্চই বলবো টুর্নামেন্ট খেলতে যায়, তো নিশ্চয়ই তাদের একটা বড় স্বপ্ন আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এটা তদন্তাধীন আছে, এবং তদন্ত হওয়ার পরেই তারা সেটা একটা বাফুফে ডিসিশন নিবে। কিন্তু এখন যদি সেই ডিসিশনটা নেয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো এই চিন্তা ভাবনা থেকে আমার কাছে মনে হয় যে এখনো সেই জিনিসটা ডিসক্লোজ করা হয়নি যে আসলে কি হয়েছিল। একটা জিনিস আমি একটু আপনাকে যোগ করতে চাই, সেটা হচ্ছে এর আগে মার্ক কক্স ছিলেন, তাকে নিয়েও কিন্তু অনেক কথা শোনা গিয়েছিল, এবং তার ফলাফলটা ছিল এমন, বাংলাদেশ দল আন্ডার-20 সাফ জিতে এসেছে, রোনান ডেকলানদের সেই টিমটা নিয়ে এসেছে, পরদিনই মার্ক কক্স আউট। জেরার্ড জোন্সের বেলাতেও যদি এটা হয়, আপনি 7 বছর বসুন্ধরা কিংসে আপনি কোচ ছিলেন, কোচদেরও তো একটা কনসিস্টেন্সি দরকার যে হ্যাঁ, সে একটা প্ল্যান নিয়ে যাবে, তাহলে সে তার টিম থেকে একটা বেস্ট আউটপুট পাবে। এই যে মার্ক কক্স আসলো, বিতর্ক উঠলো, অনেক ধরনের কথাবার্তা হলো, তাকে আউট করে দেওয়া হলো। জেরার্ড জোন্স আসলো, অনেক ধরনের বিতর্ক হলো, তাকেও যদি আউট করে দেওয়া হয়, এভাবে করলে কি অ্যাকচুয়ালি আন্ডার-20 টিমটা আগাবে? না, অবশ্যই না, কারণ একটা টিমের মানে একটা কোচের ফিলোসফি থাকে, এবং সেইটা ফিলোসফি নিশ্চয়ই 1-2 মাসে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না বা হবে না। তো সেই ক্ষেত্রে লম্বা সময় যদি কোনো কোচ কাজ করেন, সেখানে কিন্তু সেটা ন্যাশনাল টিম হোক বা ক্লাব টিম হোক, আমরা ইউরোপে যেটা দেখি যে তারা লম্বা সময় ধরে একটা কোচের সাথে চুক্তিবদ্ধ হন, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই দল বা দেশ উপকৃত হয়। এবং জোন্স, যেটা আমরা দেখতে পাচ্ছি যে জোন্স আসলে বাংলাদেশের পরীক্ষিত কোচ না। আমরা আসার পরেই তার অ্যাক্টিভিটিস আমরা জেনেছি, বা তার প্রফেশনালিজমের যে জায়গাগুলো সেটা আমরা দেখেছি। তো বিষয়টা হচ্ছে যে যেই কোচ বাংলাদেশের ফুটবলের জন্য সব কিছু মিলে উপকৃত হবে না, তো আমার কাছে মনে হয় না যে সেই কোচে রাখার কোনো যুক্তি রয়েছে। বা সেটা হতে পারে যে মার্ক কক্স যেরকম আসার পরে একটা ডিসিশন আমরা দেখেছি বাফুফের পক্ষ থেকে, সেটা বাংলাদেশের যাতে খেলোয়াড়রা নেতিবাচক প্রভাব না পড়ে, সেই কারণে আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলে নেওয়া হয়ে থাকে। লেটস ইমাজিন এ সিনারিও, নয়ন ভাই, আপনি স্যান মেরিনো ম্যাচের আগে আপনি গোলরক্ষক কোচ, দেশের মানুষ, এবং আপনার বিদেশি কোচ থমাস ডুলে, আপনাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হলো, এবং থমাস ডুলে 999 ফোন দিয়ে একটা পুলিশ কল করলো। ন্যাশনাল টিমের প্লেয়ারদের তখন কি মেন্টালিটি হবে? আপনি যেহেতু ড্রেসিং রুমের পরিবেশ, এবং এই যে বাচ্চা কাচ্চা, যারা আমরা বাচ্চাই বলছি, তাদেরকে অনূর্ধ্ব-20 দলে খেলছে, এই বাচ্চাদের অ্যাকচুয়ালি বা মেন্টাল সিচুয়েশন কেমন হবে যদি এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়? না, প্রথমত বলবো আমি মনে হয় এই ধরনের মানুষ না যে কোচের সাথে একটা দ্বন্দ্ব হবে, স্পেশালি হেড কোচের সাথে। হ্যাঁ, আমরা যদি একটু ইমাজিনেশন করি, অবশ্যই একটা হেড কোচের সাথে গোলকিপার কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচের যদি মানে ড্রেসিং রুমে দ্বন্দ্ব হয়, এটা কোনো সিচুয়েশনের জন্য কারোর জন্য কিন্তু ভালো না, কোনো দেশের জন্য ভালো না, এবং সেটার মানে সরাসরি প্রভাব
কিন্তু প্লেয়ারদের মধ্যে পড়বে এবং প্লেয়াররা তখন মনে হবে যে গার্জিয়ানবিহীন একটা দল এবং সেটার প্রভাব কিন্তু ডেফিনেটলি মাঠে পড়বে। সো আমার কাছে মনে হয় এই ধরনের দ্বন্দ্ব যত মানে এড়ানো যায় এবং সেটা টিমের জন্য ভালো। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা দল বা কি বলবো কোচ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আরেকটু বেশি কি বলবো সতর্ক হওয়া উচিত এবং তারা কোন লেভেলে কাজ করেছে তাদের ফিডব্যাক নেওয়া উচিত বা তাদের নিয়ে একটু হোমওয়ার্ক করা উচিত যে সে আমাদের দেশের সাথে যে এনভায়রনমেন্ট আছে, আপনি যেটা বলছেন যে ট্রাফিক আমাদের দেশে অনেক বেশি, সো এটা পৃথিবীর সবাই জানে, আপনি চাইলেই কিন্তু ইউটিউব বা আপনি পড়াশোনা করে এটা জানতেই পারেন। সো সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি আমরা কোচটা নির্ধারণ করি সেক্ষেত্রে এই ধরনের সমালোচনা বা কন্ট্রোভার্সিয়াল যে আলোচনা রয়েছে সেগুলো থেকে না আমরা কিন্তু মুক্তি পেতে পারি বা সেটা টিমের জন্য অনেক বেশি ভালো হবে। নয়ন ভাই, এই যে সিনারিওটা গেল, বাচ্চাদের এই যারা খেলছে, যারা আন্ডার 20 টিমে যারা খেলবে তারা অ্যাকচুয়ালি ওই মানের মেন্টালি তারা অত বেশি ম্যাচিওর না। আমি বিশ্বাস করতে চাই তারা খুব ভালো ফুটবল খেলবে, বাট ন্যাশনাল টিমের যে ম্যাচিউরিটি তারা নিশ্চয়ই সেভাবে না। বয়স একটা ফ্যাক্টর, অভিজ্ঞতা একটা ফ্যাক্টর। এই টিমের মধ্যে এই এনভায়রনমেন্ট, আপনি বাংলাদেশের একজন সাবেক কোচ ছিলেন ন্যাশনাল টিমের, এই টিমটা থেকে অ্যাকচুয়ালি আপনি কি প্রত্যাশা করবেন সামনে এই এফসি এশিয়ান বাছাই পর্বে? আপনি কি প্রত্যাশা রাখবেন এই টিমের উপর? দেখেন, এখানে একটা দেখার বিষয় যে আসলে মাঠের পারফরমেন্সটা তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করছে এবং দেখেন এই টিম বা কি বলবো যে প্রস্তুতি নিয়েছে নিশ্চয়ই ভালো প্রস্তুতি এবং আইসোলেটেড জায়গায় নিয়েছে প্রস্তুতি, আমি মনে করি ভালোই হয়েছে। সো এই কয়দিন কিন্তু আপনি টেকনিক বা ট্যাকটিক্স কোনো কিছু চেঞ্জ করা যায় না। সো মেন্টালি কিভাবে তারা বুস্ট আপ হচ্ছে বা তাদেরকে কিভাবে মেন্টালি শক্তি যোগাচ্ছে টিমের যে কোচিং স্টাফ আছে, এইটাই কিন্তু দেখার বিষয়। এইটা যদি ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে এবং আমার সাথে যদি কারো দ্বন্দ্ব থাকে, সে ফর এক্সাম্পল আপনার সাথে আমার যদি কোনো দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বকে দূরে সরিয়ে আমরা যদি যার যার জায়গা থেকে কাজ করতে পারি হাইয়েস্ট লেভেলে একটা দলকে হেল্প করার জন্য, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল খুব বেশি একটা প্রভাব পড়বে না। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আন্ডার 20 টিম যেহেতু তারা বর্তমান সাফ চ্যাম্পিয়ন, তারা সেই চ্যাম্পিয়ন মেন্টালিটি ধরে রেখে মাঠে খেলবে এবং সেখান থেকে তারা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। বিশেষ করে এফসির যে বাছাই পর্ব আছে, বাংলাদেশ ন্যাশনাল টিম খুব কাছ থেকে গিয়ে ফেরত এসেছে। আন্ডার 20 টিম যেন তেমন কিছু না করে, নারীরা যেমন পেরেছে এই বাচ্চা ছেলেরাও বাংলাদেশকে সেরকম আনন্দের উপলক্ষ দিবে, সেটাই বিশ্বাস রাখতে চাই। তবে নয়ন ভাই, আলাপের এই জায়গাটা একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি পর আবার আলোচনা করবো এবং থমাস ডুলিকে নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে, যেহেতু আপনি কাজ করেছেন ন্যাশনাল টিম এবং থমাস ডুলি নিয়ে প্রশ্ন থাকবে, সেটা বিরতি পর। এখন মাঠে নিয়ে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। এখন মাঠে আজকের দিনে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন ভাই। একটা গুঞ্জন এবং একটা মানে প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসতে চাচ্ছি এইবারে, সেটা হচ্ছে আমরা জানতে পেরেছি থমাস ডুলি স্যান মেরিনো ম্যাচের আগে সেট পিস অনুশীলন করায়নি এবং সেট পিস অনুশীলন তিনি সেভাবে জোর দিচ্ছেন না। ইজ ইট ট্রু? আপনি কাজ করেছেন তার সঙ্গে, ইজ ইট ট্রু? না, যেহেতু আমি ন্যাশনাল টিমে কাজ করি সামটাইমস, সো আমার কাছে মনে হয় এই ভেতরের টেকনিক্যাল জিনিসগুলো এভাবে ডিসকাস করা উচিত না। তবে যেহেতু এখানে টিমের স্কোয়াড মানে সবাই পুরাতন, সুতরাং একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিং তো ছিলই এবং ড্রেসিং রুমে তো অবশ্যই মানে সেট পিসের ইনফরমেশন ছিল। তো আমি বলবো যে খুব বেশি সমস্যা ছিল না আসলে। এবং আমরা সেটা দেখিয়েছি, বাংলাদেশ মোটামুটি যেই দুইটা গোলই আসছে বাংলাদেশে, বিশেষ করে ফার্স্ট গোলটার কথা আমার এখনো খুব স্পষ্ট যে অনেকটাই সেট পিস সিনারিও ছিল, একটা ক্রস এসেছিল, তপু বর্মন গোল করেছিল। থমাস ডুলিকে নিয়ে আপনি কতটা আশাবাদী? বাংলাদেশ যে এই যে আমরা ন্যাচারালাইজ ফুটবলারদেরকে আনলাম, আমাদের এখন যে একটা ন্যাশনাল টিম নিয়ে একটা বড় ধরনের আলোচনা চলছে, সেটাকে আমরা আসিয়ানে যাচ্ছি, আসিয়ানের মতো একটা বড় মঞ্চে যাচ্ছি, এই বড় মঞ্চে যাওয়ার পথে থমাস ডুলির উপর আপনি কতটা কনফিডেন্ট? দেখেন, থমাস ডুলি আমি যেহেতু সামনে থেকে দেখেছি সান মেরিনোতে কাজ করার সুবাদে এগেনস্টে, তো থমাস জন্য আমার একটা জিনিস যেটা ভালো লেগেছে যে একটা প্লেয়ারকে আপনি যতই হাইপ দেন টিভি বা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, এটা সে আসলে খুব বেশি কনসিডারেশনে নেয় না এবং সে সবচেয়ে বেশি কনসিডারেশনের যে মাঠের ফুটবলে কে এগিয়ে আছে এবং তার যে টেকটিক্যাল ইনফরমেশন আছে বা টেকটিক্যাল যে বিহেভিয়ার আছে মাঠের স্পেশালি ম্যাচের, সেইটা কে কতটুকু রপ্ত করতে পেরেছে বা পারে এবং যার যেটা ডিউটি দেয়া আছে সেই ডিউটি তারা কতটুকু
বলবো কাভার করতে পারে বা মানতে পারে, সেই জিনিসটাই কিন্তু সে দেখে। এবং এইটাই কিন্তু একটা বলবো যে একটা কোচের বড় গুণ, এবং সে খুব বোল্ড থাকে সেই ডিসিশনের ক্ষেত্রে। সো এই দিক থেকে আমি যদি চিন্তা করি, সো মাঠের পারফর্মাররা যদি খেলতে পারে, সে ন্যাচারালাইজড ফুটবল হলেই যে খেলে ফেলবে ব্যাপারটা এমন না, বাংলাদেশের যে সেরা ফুটবলার হলেই খেলে ফেলবে না। সাম্প্রতিক পারফরমেন্স এবং তার টেকনিক্যাল ইনফরমেশনগুলো ইমপ্লিমেন্টেশন করার যে এবিলিটি থাকবে যেসব প্লেয়াররা, তারাই কিন্তু খেলবে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় থমাস দুলির ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে। আপনি অস্কার ব্রুজেনের সঙ্গে কাজ করেছেন ন্যাশনাল টিমে, আপনি জেমিডিসকে সম্ভবত পেয়েছিলেন, আপনি অবশ্যই হ্যাভিয়ার ক্যাব্রেরাকে আপনি পেয়েছেন, আপনি মারিও লেমোসকে পেয়েছেন, আপনি থমাস ডুলিকে পেয়েছেন। এই যে আমাদের কোচিং প্যানেলে অন অ্যান্ড অফ অনেকে আসছেন যাচ্ছে, এবং ক্যাব্রেরা সম্ভবত বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি সময় ধরে থাকা কোচ। আমি ডিক্রুফের সাথে কাজ করেছি, লুডভিগ ডিক্রুফের সঙ্গে আপনি কাজ করেছেন নেদারল্যান্ডসে। সো ট্যাকটিক্যালি থমাস ডুলিকে আপনি ঠিক কতটা এগিয়ে রাখবেন বাদ বাকি সবার তুলনায়? ওভাবে আসলে কম্পেয়ার করা ভেরি ডিফিকাল্ট, কারণ এক একজনের স্টাইল অফ প্লে এবং ফরমেশন আলাদা যেহেতু থাকে, সেই ক্ষেত্রে এটা ইজ ভেরি ডিফিকাল্ট টু সে কম্পেয়ার করা। কিন্তু আমি যেটা দেখেছি যে একটা টিমের মেইন যে টেকটিক্যাল জিনিসগুলো রয়েছে, যে অ্যাটাকিংয়ে গেলে তারা কিভাবে অ্যাটাকিংটা করবে, এবং তারা ডিফেন্ডিং করলে ডিফেন্ডিং ব্লকগুলো কিভাবে করবে, এবং যে ট্রানজিশন ডিফেন্ডিং অ্যাটাকিং ট্রানজিশন, সেই ক্ষেত্রে কাদের কি ভূমিকা থাকবে, এবং তার যে স্টাইল অফ প্লে, দ্রুত পাস খেলা এবং ওয়ান টাচ টু টাচ ফুটবল খেলা। সো আপনি যখন একটা টিমের ওয়ান টাচ, আপনি নিশ্চয়ই দেখেছেন সারমেন এগেনস্টে কিছুটা হলে একটু অন্যরকম বাংলাদেশকে আমরা দেখেছি। সেইটার মূল কারণ ছিল যে তার একটাই ইনফরমেশন ছিল যে বল খুব বেশি পায়ে রাখা যাবে না। আপনি যখন দ্রুত বল আপনি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা টিম ইচ্ছা করলে দ্রুত সেই তাদের জায়গা বদল করতে পারে না, যার কারণে এইখানে কিন্তু একটা স্পেস ক্রিয়েট হয় আপনি যদি টেকটিক্যালি চিন্তা করেন। সো এই জিনিসটা থমাস ডুলি আমার ভালো লেগেছে, যে ডিফেন্স হোক বা অ্যাটাকিং হোক, সেই ক্ষেত্রে বল রাখার যে প্রবণতা আমাদের প্লেয়ারদের আগে একটু বেশি ছিল, এখন অনেকটা কম। তো আমি মনে করি যে এই জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারে, যেহেতু একটা মাত্র ম্যাচ খেলেছি এবং এখন যেহেতু লম্বা সময় সে টিমের সাথে কাজ করতে পারবে অ্যাটলিস্ট 1 মাসের মতো, সো আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপ খেলার আগে সেটার প্রভাবটা আমরা হয়তো বা আরেকটু দেখতে পারবো ভালো কিছু। আসিয়ানের প্রতি আমাদের অনেক ধরনের উচ্চাশাও থাকে, যে তাদেরকে নিয়ে আমাদের অনেক বেশি স্বপ্নও থাকে যে আমরা এই টিমগুলোর সঙ্গে খেলবো। কিন্তু আসিয়ানের সঙ্গে উপমহাদেশের যে সাবকন্টিনেন্টের যে ফুটবল বা সাফ অঞ্চলের ফুটবল এবং আসিয়ান অঞ্চলের ফুটবল, এই দুটোর মধ্যে মেজর ডিফারেন্সগুলো কোথায় অ্যাকচুয়ালি? কেন তারা এতটা এগোনো আমাদের তুলনায়? প্রথমে আমি যদি বলি, তারা টেকনিক্যালি আমাদের যে অনেক সাউন্ড প্লেয়ার, এবং তারা যে এনভায়রনমেন্টে ফুটবল খেলে, স্পেশালি তাদের ঘরোয়া লিগ বলেন বা তাদের যে ন্যাচারালাইজড ফুটবলার রয়েছে, তারা কিন্তু ইউরোপে বিভিন্ন দেশে খেলে এবং জাপান লিগে খেলে। তো সেখানে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এবং ফুটবল কাছে টোটালি ডিফারেন্ট এবং ওয়ার্ল্ড ক্লাস। সো এইসব দেখে চিন্তা করলে তারা কিন্তু একটা ভালো এনভায়রনমেন্টে ফুটবল খেলে, যেটা কিনা আমরা অনেক বেশি সাফের যে মানে দলগুলো রয়েছে বা দেশগুলো রয়েছে অনেক পিছিয়ে আছি। সো এটা একটা কারণ। আরেকটা যদি কারণ আমি বলি, যে তারা যেসব লিগে খেলে তাদের লিগের মান যেহেতু ভালো, এবং তাদের যে কোচিং স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু হাই প্রোফাইল কোচরা আসে এবং হাই প্রোফাইল প্লেয়াররা আসে। সো একটা প্লেয়ার বা কোচ যখন সেখানে থাকে, তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, যেটা কম্পেয়ার করলে আমাদের দেশে অনেক কিছু মিস করি। সো এইসব দিক থেকে চিন্তা করলে তারা অনেক এগিয়ে আছে, এবং তারা যেই মানের টিম, তাদের চেয়ে অনেক বেটার মানের টিমের সাথে তারা ফুটবল খেলে। সো এইসব এই জিনিসগুলো কিন্তু আমাদের ফুটবলে খুব বেশি একটা দেখা যায় না, আসিয়ান কাপে সুযোগটা অনেক কম থাকে। আসিয়ান কাপে খেলার পরে কি আপনি বিলিভ করেন যে বাংলাদেশও অ্যাকচুয়ালি বড় টিমগুলোর কাছ থেকে ইনভাইটেশন পাবে যে ওকে তোমরা আসিয়ান কাপে প্রুভেন, এখন থেকে তোমরা আমাদের সঙ্গে খেলতে পারবে, আমরা তোমাদের সঙ্গে খেলতে চাই? এই ধরনের একটা রেভলিউশন কি বাংলাদেশ ফুটবলে সম্ভব এই একটা টুর্নামেন্টের পরে? না, অবশ্যই, কারণ এশিয়ান কাপ এমন একটা টুর্নামেন্ট যেখানে বিশ্বের সবারই, মানে অত বড় টুর্নামেন্ট না হলেও অনেকের চোখ থাকবে। এবং আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যে দুটো টিম রয়েছে, সেখানে আমার কাছে 50-50 চান্স, কারণ তারা কিন্তু অজেয় না। এবং আমাদের বর্তমান যে টিমের অবস্থান, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এনিবডিজ ম্যাচ, বাট আমি একটু এগিয়ে রাখবো ইন্দোনেশিয়াকে। এবং তারা এই 4টা যে টিম রয়েছে বা দেশ রয়েছে, তারা ইন্দোনেশিয়া সবচেয়ে, মানে আমার কাছে মনে হয় যে বেটার টিম। তারপরেও ইন্দোনেশিয়াকে হারানো অসম্ভব কিছু মনে করি না, বা তাদের সাথে ড্র করা। এবং এই এক্সপিরিয়েন্স থেকে আমরা সাফে অনেক ভালো কিছু পাবো।
এবং এই টুর্নামেন্ট অবশ্যই আমাদের অনেক দিক থেকে এগিয়ে থাকবে এবং স্পেশালি আমাদের যে হায়ার র্যাঙ্কিং টিমগুলো রয়েছে তারা নিশ্চয়ই দেখবে যে বাংলাদেশ একটা নেশন, তারা এই ধরনের ফুটবল খেলছে, বা হামজা শামিদ সোমের মতো প্লেয়ার রয়েছে যেখানে। আমি আশাবাদী যে এই টুর্নামেন্টের পরে আমরা অন্য দেশ থেকে আমরা আরও ইনভিটেশন ভালো পারবো, যারা কিনা ওয়ার্ল্ড ফুটবলে আরও মানে ডমিনেট ফুটবল খেলে। আমার কাছে নয়ন ভাই ইন্ডিয়ার একটা কনটেক্সট আমার কাছে খুব ভালো লেগেছিল। 2018-19 সালে তাদের দেখতাম, তারা একটা স্পন্সর পেয়েছিল, সেটা তারা একটা নেশনস কাপ করেছিল, যেখানে প্রত্যেকটা মহাদেশ থেকে একটা করে দেশ আনতো। আমার এখনো মনে আছে তারা সেই সময়টায় জিম্বাবুয়ে, এদিক থেকে নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং আরেকটা মহাদেশীয় টিম নিয়ে এসেছিল, এবং তারা বেশ ভালো মানের একটা টুর্নামেন্ট করতো, মানে প্রতি বছর একটা করে টুর্নামেন্ট হতো 4 থেকে 5 দলে। এই ধরনের টুর্নামেন্ট কি বাংলাদেশেও কোনোদিন আয়োজন করা পসিবল কিনা? বাংলাদেশের নিজ উদ্যোগে একটা বড় মাপের টুর্নামেন্ট হতে পারে 4 দলের বা 5 দলের, কিন্তু একটা বড় টুর্নামেন্ট যদি করে সেখান থেকে কি একটা ভালো স্ট্রাকচারাল ইমপ্রুভমেন্ট আনা যায় কিনা? না, অবশ্যই। আপনি যখন একটা বড় টুর্নামেন্ট খেলবেন এবং আমাদের দেশের যে হায়ার র্যাঙ্কিংয়ের টিমগুলোকে ইনভাইট করবেন, সেখানে কিন্তু স্ট্রাকচার আপনি অটোমেটিক হয়ে যাবে। স্পেশালি যে স্টেডিয়ামে খেলা হবে সেখানে তো এনভায়রনমেন্ট অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে, ড্রেসিং রুম থেকে আরম্ভ করে সকল সুযোগ সুবিধা, এবং যে প্র্যাকটিস গ্রাউন্ড সেখানেও কিন্তু আপনার সেই মানে আধুনিকতার ছোঁয়া বলেন বা ফ্যাসিলিটিস বলেন, সেগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। সো এই ধরনের টুর্নামেন্ট করতে হলে অবশ্যই আমাদের একটা আগে থেকে প্ল্যান করতে হবে, এবং এটা ফিফার উইন্ডোর মধ্যেই করতে হবে, কারণ ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্ট খেলে বা দেশগুলো খেলে, সেখানে আসলে ফিফার উইন্ডোর বাইরে আসলে খেলা অসম্ভব এক প্রকার। সো এটা আমাদের থেকে আগে থেকে প্ল্যান করতে হবে, এবং প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি এবং স্ট্রাকচার নিয়ে কাজ করতে পারি, অবশ্যই এই ধরনের ফুটবল টুর্নামেন্ট খেলা সম্ভব। এবং এটা আপনি জানেন যে বাংলাদেশ অসম্ভব জনপ্রিয় একটা জাতি ফুটবল, স্পেশালি আপনি যদি লাস্ট হামজা আসার পর থেকে লাস্ট 1-1.5 বছর, এবং এই ধরনের টুর্নামেন্ট যদি আমরা করতে পারি, এটার ইনফ্লুয়েন্সটা পুরো দেশে পড়বে এবং পুরো দেশে ফুটবল কিন্তু উপকৃত হবে। নয়ন ভাই, আমরাও আশা করি এই ধরনের কিছু একটা হবে। বিশেষ করে আমার বর্তমান যে জিনিসটা কনসার্নের জায়গাটা ছিল, যে ঘরোয়া ফুটবলটা অ্যাকচুয়ালি যদি এগোনো যায় তাহলে বাংলাদেশ ন্যাশনাল টিম এগোবে, এবং যেই জায়গাটাতে আমরা এখন চিন্তা করছি সব কিছু, যে ন্যাশনাল টিম একটা গ্রোথ হবে, ন্যাশনাল টিমের পাইপলাইনের যে আন্ডার-20 প্লেয়াররা রেডি আছে তারাও যুক্ত হবে, একটা সমৃদ্ধ সময় আমাদের ফুটবলে আসবে, যেই জোয়ারটা চলছে সেই জোয়ারটা স্তীমিত হবে না, আরও বরঞ্চ ভালো কিছু দিবে, এটাই আমাদের প্রত্যাশা। নয়ন ভাই, অনেক ইনসাইটফুল আলোচনা ছিল, অনেক কিছু জানলাম অন এয়ার অফ এয়ার দুই দিক থেকেই। সো সব কিছু মিলে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।